প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে সুস্থ ভালো আছো। অনলাইন ক্লাসে শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগত। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে বসে আছো অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি ক্লাস। তো আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, পদার্থের গঠন। এই পদার্থের মধ্যে ছিল মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ। তো মৌলিক পদার্থ আমাদের মনে আছে যে একটি পদার্থকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হলে একটি মাত্র উপাদান পাওয়া যায়, সেটি ছিল মৌলিক পদার্থ। আর এই যে ক্ষুদ্রতম কণা, মৌলিক হোক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা, এই ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। অর্থাৎ একটি পদার্থকে ভেঙে ভেঙে যখন আর না ভাঙা যায়, যে কণাটি থাকে সর্বশেষ, সেটি হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, এবং এই কণাটাই হচ্ছে পরমাণু। আর অণু, এরপর আসছে অণু। অণু দুইটি পরমাণু বা তার বেশি পরমাণু নিয়ে গঠিত হচ্ছে পরমাণু। তাহলে আজকে আমাদের আলোচনা থাকবে পরমাণু ও অণু। তো পরমাণু ও অণু, পরমাণু ও অণু তোমরা খাতায় লিখে নাও। তো প্রথমে আসি পরমাণু। পরমাণু কি? পরমাণু কি আমরা একটু হালকা জানলে এবার বিস্তারিত শিখতে চাই। তো পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণা পদার্থের। বিভিন্ন বিজ্ঞানী, দার্শনিক বিভিন্নভাবে মতামত প্রদর্শন করেছে। তো ডেমোক্রিটাস নামে এক গ্রিক দার্শনিক মন্তব্য করেছেন যে খ্রিস্টপূর্ব 400 অব্দে তিনি একটি মতামত দিয়েছেন যে পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু। অর্থাৎ পদার্থের কণা অবিভাজ্য, যা আর ভাঙতে ভাঙতে একসময় আর ভাঙা যায় না। এই ক্ষুদ্রতম কণার নাম দিয়েছেন উনি পরমাণু বা অ্যাটম। এই অ্যাটমস গ্রিক শব্দ থেকে উৎপন্ন। গ্রিক শব্দ অ্যাটম থেকে উৎপন্ন হয়েছে অ্যাটম বা পরমাণু। এই অ্যাটম শব্দের অর্থ হচ্ছে যে আর ভাঙা যায় না, অবিভাজ্য। তো পরমাণু তাহলে কি দাঁড়ালো? যে পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটি আর ভাঙা যায় না, সেটি হচ্ছে পরমাণু। তো যেমন ধরা যাক, পরমাণু হাইড্রোজেন। হাইড্রোজেন একটি গ্যাসীয় পদার্থ বা অক্সিজেন। তো হাইড্রোজেনটা আমরা তো প্রথমে ধরি হাইড্রোজেন এটা ভাঙতে ভাঙতে বা ক্ষুদ্র করতে করতে একসময় আর ক্ষুদ্র করা সম্ভব না, সেটি হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, ওটি পরমাণু। তো এখানে একটি কণা থাকে, যেহেতু এটি মৌলিক পদার্থ। তো হাইড্রোজেনের যে ক্ষুদ্রতম কণা পরমাণু, এটা বুঝতে নিশ্চয়ই তোমাদের অসুবিধা থাকবে না। পাশাপাশি অক্সিজেনও ঠিক তাই। অক্সিজেন ও অক্সিজেনও দেয়। দুইটো অক্সিজেন মনে করি
দুইটা অক্সিজেন মিলে এই দুটো পদার্থের ক্ষুদ্রতম কণা। এটা হচ্ছে পরমাণু পরমাণু, দুটো পরমাণু কণা মিলে হচ্ছে অণু। তাহলে পরমাণুর থেকেই গঠন হচ্ছে অণু। তাহলে মৌলিক পদার্থের ক্ষেত্রে পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা। আর যৌগিক ক্ষেত্রে এবার আমরা দেখি, যৌগিক পদার্থের ক্ষেত্রে এবার আসি আমরা অণুতে। যৌগিক পদার্থের ক্ষেত্রে অণু, যৌগিক পদার্থের ক্ষেত্রে অণু, যৌগিক পদার্থ কি তোমাদের নিশ্চয়ই মনে আছে, দুইটি উপাদানের সমন্বয়। দুইটি উপাদানের সমন্বয় হচ্ছে গঠিত হয় যৌগিক পদার্থ। যেমন পানি, পানি দুটি উপাদান নিয়ে গঠিত। কি কি উপাদান নিশ্চয় মনে আছে? একটি অক্সিজেন, অন্যটি হাইড্রোজেন। অক্সিজেন ও হাইড্রোজেন নিয়ে পানি গঠিত, অর্থাৎ যৌগিক পদার্থ গঠিত। তো যৌগিক পদার্থের ক্ষেত্রে দেখা যাক, যখন একটি গ্লাসে পানি নিই, ওর থেকে আমি 1 ফোঁটা পানি নিলাম, এই পানিটুকু ভাঙতে ভাঙতে এমন এক পর্যায়ে এসে যাবে তাকে আর আলাদা করা যাবে না, 1 বিন্দু পানি থাকবে। বলে ধরে নিই 1 বিন্দু পানি, এক বিন্দু পানিকে, অর্থাৎ 1 ফোঁটা পানিকে আমি ছোট্ট ছোট্ট করে এক বিন্দু পানি সর্বশেষ কণাটি হচ্ছে, এবার পরমাণু হবে না অণু হবে? মৌলিক পদার্থের ক্ষেত্রে সর্বশেষ ক্ষুদ্রতম কণাটি পরমাণু, কিন্তু যৌগিক পদার্থের ক্ষেত্রে সর্বশেষ যে কণা ভাঙতে ভাঙতে না পাওয়া যায় সেটি হচ্ছে একটি কণা অণু। সর্বশেষ কণাটি অণু। কেন বলা হচ্ছে? কারণ অণু যেহেতু এটি যৌগিক পদার্থ, অণু, পানি যে এক সর্বশেষ কণা অণু বলছে, কারণ এটি পরমাণু না, কারণ এইটাকে বিশ্লেষণ আবার 2টি উপাদান আমরা পাবো। কীভাবে? হাইড্রোজেন ও অক্সিজেন। ওই হাইড্রোজেন ও অক্সিজেন হচ্ছে পরমাণু। তা দেখা যাক, হাইড্রোজেন সমান পানি। হাইড্রোজেন যোগ অক্সিজেন সমান পানি, অর্থাৎ 1 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ হাইড্রোজেন, 2 ভাগ হাইড্রোজেন যোগ 1 ভাগ অক্সিজেন, মোট 2 ভাগ অক্সিজেন, 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন নিয়ে গঠিত হচ্ছে পানি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে পানির যে সর্বশেষ কণাটি আমরা পাবো, ক্ষুদ্রতম অণুটি পাবো, সেই অণুটিকে বিশ্লেষণ করলে এই 2টি উপাদান পাবো। একটা অক্সিজেন, এই 2টি উপাদান পাবো, 2টো হাইড্রোজেন প্লাস 1টা অক্সিজেন সমান
পানি। এটি হচ্ছে যৌগিক পদার্থের ক্ষেত্রে অণুর গঠন। তো আমরা নিশ্চয়ই অণু, পরমাণু মোটামুটি শিখতে পেরেছি। আবারও বলি, পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, যা পরমাণু। আর পদার্থের ক্ষুদ্রতম কণা অর্থাৎ দুইটি পরমাণু বা তার অধিক পরমাণু মিলে গঠিত হয় একটি অণু। আর যৌগিক পদার্থের ক্ষেত্রে যেমন দুইটা হাইড্রোজেন প্লাস একটা অক্সিজেন, একটি অণুকে ভেঙে আমরা পাচ্ছি দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, পানি। কিন্তু যখন পানিটাকে ভেঙে যখন দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন পাচ্ছি পৃথক করে বিশ্লেষণ করে, তখন পানি আর পানি থাকছে না, অন্য ধর্ম হয়ে যাচ্ছে। পানিকে বিশ্লেষণ করার পরে তখন ওটা পানির কোনো বৈশিষ্ট্য থাকছে না। তো এই মোটামুটি পরমাণু ও অণু সম্পর্কে ধারণা। এবার আসা যাক পরমাণু ও প্রতীক। পরমাণু ও প্রতীক বিভিন্ন মৌলের মধ্যে বিভিন্ন ধরনের পরমাণু থাকে। আমাদের বিশ্বে বর্তমান মৌলিক পদার্থ 118টি। মৌলিক পদার্থ মৌলিক পদার্থ 118টি। এর থেকে প্রকৃতিতে পাওয়া যায়, প্রকৃতি থেকে পাওয়া যায় 98টি। কৃত্রিমভাবে তৈরি 20টি। কৃত্রিমভাবে তৈরি 20টি। এই মোট 118টি মৌল। এর প্রত্যেকের একটি নির্দিষ্ট নাম আছে, নির্ধারিত নাম আছে। এই নামকে সহজভাবে বোঝার জন্য সংক্ষিপ্ত আকারে রূপ দেওয়া হচ্ছে প্রতীক। অর্থাৎ মৌলের সংক্ষিপ্ত নামই হচ্ছে প্রতীক। যেমন ধরা যাক, দেখো হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ, অর্থাৎ এর সংক্ষিপ্ত নাম হচ্ছে এইচ বা হাইড্রোজেন। দেখা যাক হাইড্রোজেন, HYDR, হাইড্রোজেন। এর প্রতীক আছে এইচ, অর্থাৎ হাইড্রোজেনের প্রথম অক্ষর এইচ, এই এইচ প্রথম অক্ষর এবং তা বড় হাতের অক্ষর নিয়ে হবে প্রতীক। এরপর কোনো শব্দে আছে বা কোনো মৌলে আছে প্রথমে দুটি অক্ষর নেওয়া হয়। সেক্ষেত্রে দেখো, যেমন ফেররাম, এর প্রতীক প্রথম দুটি নেওয়া হয়। এপি, প্রথম দুটি অক্ষর নেওয়া হয়। তো প্রথম দুটি অক্ষর অবশ্যই বড় হাতের, এভাবে প্রথমটা, দ্বিতীয় হবে ছোট হাতের। এটা হচ্ছে প্রতীক লেখার নিয়ম। তাহলে মৌলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক। মৌলের সংক্ষিপ্ত রূপ প্রতীক। এরপর
অণু ও সংকেত, অণুর সাথে সংক্ষিপ্ত, অণু সংকেত, অণু ও সংকেত। সংকেতের মাধ্যমেও বোঝা যায় যে একটি পদার্থে কী পরিমাণ পরমাণু বা মৌল আছে। তো অণুর বহিঃপ্রকাশ বা অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংকেত। অণুর প্রকাশটাই হচ্ছে সংকেত। যেমন মৌলিক পদার্থের ক্ষেত্রে হাইড্রোজেন, অক্সিজেন, লৌহ এগুলো মৌলিক পদার্থ। এক্ষেত্রে এদের সংকেত লেখা হয় কীভাবে দেখো, সাধারণত অক্সিজেন, যখন দুটো অক্সিজেন মিলে একটি অণু গঠন হয়, দুটো অক্সিজেন মিলে একটি অণু গঠন হয়, এক্ষেত্রে সংকেত লেখা হয় সেই মৌলের নিচে ডান পাশে 2 বা 2 ব্যবহার করে। মৌলের নিচে ডান পাশে 2 অথবা 2 ব্যবহার করে আমরা সংকেত লিখি। কিন্তু হাইড্রোজেন দুটো পরমাণু নিয়ে একটি অণু গঠন হয়, H2। এক্ষেত্রে একই অবস্থা, দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে একটি অণু গঠন হচ্ছে হাইড্রোজেন, তার নিচে ডান পাশে 2 দিয়ে সংকেত লেখা হয়। এরকম অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন N2, নাইট্রোজেন। এটি হচ্ছে মৌলিক পদার্থের ক্ষেত্রে সংকেত লেখার নিয়ম, মৌলিক পদার্থ। এবার আসবো আমরা যৌগিক পদার্থের ক্ষেত্রে। যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ, যৌগিক পদার্থকে আমরা ইতিপূর্বে শিখেছি, আবারও বলি শিক্ষার্থী, যৌগিক পদার্থ দুইটি উপাদানের সমন্বয়ে গঠিত যে পদার্থ 2 বা ততোধিক হতে পারে সেটি যৌগিক পদার্থ। তো এক্ষেত্রে সংকেত যেমন পানি, পানি একটি যৌগিক পদার্থ, আমরা জানি বা তোমরা জানো শিক্ষার্থীরা, পানি একটি যৌগিক পদার্থ। পানি একটি যৌগিক পদার্থ। তো এর সংকেত কি? H2O। তো এই H2O পানি যৌগিক পদার্থ, সংকেত H2। এর মধ্যে তাহলে এই সংকেতের মাধ্যমেই আমরা বুঝতে পারছি এর মধ্যে কোন মৌল বা কোন উপাদান কী পরিমাণে আছে। যেমন H2O, ও আছে একটি, H2 দুটো বোঝাচ্ছে, তাহলে এখানে দুটো হাইড্রোজেন একটি অক্সিজেনের সমন্বয়ে গঠিত হয়েছে পানি। এটি পানির সংকেত। অর্থাৎ পানি কী হলো, 2H যোগ O সমান সমান H2O, এইটি পানির সংকেত। এটি যৌগিক পদার্থের ক্ষেত্রে সংকেত লেখার নিয়ম। এরকম আরও আছে, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি আছে। তো আমরা মোটামুটি অণু পরমাণুর গঠন, তারপরে অণু পরমাণুর দুটি ব্যবধান আমরা মোটামুটি শিখেছি। তো এটা আরেকবার আমরা প্রথম থেকে একটু সংক্ষিপ্ত আলোচনায় আসি যে
বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে মতামত দিয়েছে। কোন দার্শনিক? ডেমোক্রিটাস। উনি কত খ্রিস্টাব্দে? 400 খ্রিস্টাব্দে। তারই সমসাময়িক ছিল প্লেটো ও অ্যারিস্টটল। তারাও পরমাণু বা পদার্থের ক্ষুদ্রতম সম্পর্কে ধারণা দিয়েছে। তো অ্যারিস্টটল একটু মত ভিন্ন পোষণ ছিলেন যে এটি অবিভাজ্য নয়, পদার্থের ক্ষুদ্রতম কণাটি হচ্ছে অবিচ্ছেদ্য, অর্থাৎ ভাঙতে ভাঙতে ভাঙার কোনো সীমা নেই, একভাবে ভাঙতেই পারা যায় ক্ষুদ্র 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 থেকে। সেজন্য উনি বলেছিলেন অবিচ্ছেদ্য। আর এরপর সর্বশেষ 1803 সালে জন ডাল্টন, ইংরেজ বিজ্ঞানী, উনি পরীক্ষালব্ধর উপর ভিত্তি করেই বলেছিলেন যে পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু। তারপরে পরমাণু ও অণু কাকে বলে আমরা সেটাও শিখেছি আজ। পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণা, যা আর ভাঙা যায় না সেটি। আর অণু হচ্ছে পদার্থের কমপক্ষে 2 বা তার বেশি কণা নিয়ে গঠিতকে বলা হয় অণু। তো আমি এখন তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি। প্রশ্নগুলো খাতায় লেখো, উত্তরটা মিলিয়ে নিও। তো শুরু করছি। পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? অণু কয়টি কণা দ্বারা গঠিত হয়ে থাকে? 3 জন ডাল্টন কত সালে পরমাণু সম্পর্কে মতবাদ প্রকাশ করেন? 4 কৃত্রিমভাবে কয়টি মৌল তৈরি করা হয়েছে? 5 পানির সংকেত লেখো। এই 5টি প্রশ্ন তোমরা একটু চেষ্টা করো, অবশ্যই লিখতে পারবে। আশা করি এতক্ষণ লেখা হয়ে গেছে, বা আমি প্রশ্নগুলো আরেকবার পড়ে দিচ্ছি। পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? অণু কয়টি কণা দ্বারা গঠিত হয়ে থাকে? জন ডাল্টন কত সালে পরমাণু সম্পর্কে মতবাদ প্রকাশ করেন? কৃত্রিমভাবে কয়টি মৌল তৈরি করা হয়েছে? পানির সংকেত লেখো। তো আমি উত্তরগুলো লিখে দিচ্ছি।
তোমরা একটু মিলিয়ে নাও। পদার্থগত কণাকে কি বলে? পরমাণু। অণু কয়টি কণা দ্বারা গঠিত? 2 বা ততোধিক। 2 বা ততোধিক। জন ডাল্টন কত সালে পরমাণু সম্পর্কে মত প্রকাশ করেন? 1803 সালে। কৃত্রিমভাবে কয়টি মৌল তৈরি করা হয়েছে? 20টি। পানির সংকেত কি? H2O। তো উত্তরগুলো আরেকটু মিলিয়ে নাও। পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? পরমাণু। অণু কয়টি কণা দ্বারা গঠিত হয়ে থাকে? 2 বা ততোধিক, মানে 2টো হতে পারে, কমপক্ষে উপরে বেশি হতে পারে। জন ডাল্টন কত সালে পরমাণু সম্পর্কে মতামত প্রকাশ করেন? 1803 সালে। কৃত্রিমভাবে কয়টি মৌল তৈরি করা হয়েছে? 20টি। পানির সংকেত লেখো। পানির সংকেত H2O। তো এই 5টি প্রশ্ন নিশ্চয় তোমরা করতে পেরেছ। আশা করি অণু পরমাণু সম্পর্কে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ। যে তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো, এইটুকু শিখলেই হবে। এরপরে যখন আরও পরে ক্লাস উঠবে তখন আরও বিস্তারিত জানতে পারবে, শিখতে পারবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা, প্রশ্নপত্র পর্ব। এবার আসছি আমি বাড়ির কাজ। ছোট্ট একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা নিজেরা বসে করার চেষ্টা করবে, ঠিক আছে? তো লিখে নিও। বাড়ির কাজ। অণু ও পরমাণু তুলনামূলক আলোচনা করো। অণু ও পরমাণু যে দুইটি আমরা এতক্ষণ শিখলাম, এই দুইটির সম্পর্কে বিস্তারিত আলোচনা। এটি কয়টি কণা দ্বারা গঠিত, যেমন পরমাণু কয়টি কণা দ্বারা গঠিত, এভাবে জাস্ট আলোচনা। দুইটির পার্থক্য না, পার্থক্য সম্পূর্ণ একটু ভিন্ন, আর আলোচনা একটু ভালো মন্দ দুটো দিক দিয়ে আলোচনা। তো আলোচনার খাতায় নিজেরা লিখবে, লিখলে নিজেদের ধারণা আসবে, শিখতে পারবে। তো এই ছিল আজকে পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত থাকবে এবং সকল সারা ক্লাস করবে আশা করি। সকলকে ধন্যবাদ।